নেক্সট দেখো, এবার আমরা যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে কি বালভাটিকা। বালভাটিকাটা কি? বালভাটিকা হলো জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুসারে প্রবর্তিত 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য একটি খেলাভিত্তিক প্রাক প্রাথমিক শিক্ষা কর্মসূচি, যার উদ্দেশ্য শিশুদের প্রথম শ্রেণীতে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় শিক্ষা ও মানসিক প্রস্তুতি সুনিশ্চিত করা। যেটা আমাদের পশ্চিমবঙ্গে আমরা কি বলি, প্রাক প্রাথমিক শিক্ষা, সেটা আমাদের সিবিএসসি বোর্ড বা সেন্ট্রালে সেটাকে কি বলা হয়, বালভাটিকা বলা হয়। এটি মূলত স্কুল রেডিনেস প্রোগ্রাম, মানে স্কুলে ভর্তি হওয়ার একটা পূর্ব মুহূর্ত, যেটা আমরা আমাদের এই স্কুলে পড়ি প্রাক প্রাথমিক, সেটা সেক্ষেত্রে আমরা বালভাটিকা বলি। অর্থাৎ শিশু যেন বিদ্যালয়ের পরিবেশ, পড়াশোনার ধরন, যোগাযোগ এবং সামাজিক কৌশলের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। ন্যাশনাল এডুকেশন পলিসিতে বালভাটিকার অবস্থান কি রয়েছে? বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী যে নতুন মানে কাঠামো তৈরি করা হয়েছে 5+3+3+4, এই শিক্ষা কাঠামোর প্রথম যে ধাপটি রয়েছে সেই ধাপটিকে কি বলা হয়, ফাউন্ডেশনাল স্টেজ বলা হয়। কি বলা হয়? ফাউন্ডেশনাল স্টেজ। এই অংশ হিসাবে বালভাটিকা হবে 3 বছর, ঠিক আছে, 3 বছরের হবে বালভাটিকা। আর ক্লাস 1 এবং ক্লাস 2 এই দুটো মিলে আমরা কি পাচ্ছি, এটাকে আমরা পাচ্ছি 5, যেটাকে আমরা বলি ফাউন্ডেশনাল স্টেজ বলি। মনে থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এর ফলে 3 বছরের আমরা প্রাক প্রাথমিক শিক্ষা পাচ্ছি আর 2 বছরের প্রাথমিক শিক্ষা পাচ্ছি এই 5 বছরের মধ্যে। মনে থাকবে। এবার চলে আসি, এই বালভাটিকার শিক্ষার উদ্দেশ্য কি? এই বালভাটিকার শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি, যেটা আমরা FLN বলি, তাই না? এই FLN মাধ্যম করা, অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি, নিউমেরেসি, ভাষাগত দক্ষতা, আবেগীয় এবং সামাজিক বিকাশ, তারপর জ্ঞানীয় বিকাশ, মোটর দক্ষতা, সৃজনশীলতার বিকাশ এবং প্রথম শ্রেণীর জন্য প্রস্তুতি করা। কারণ আমরা জানি যে কোনো একটা বাচ্চাকে যদি আমরা স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তি করি, সেখানে তাদের বিভিন্ন বই দেওয়া হয়, তাদেরকে পড়ানো হয়, যার ফলে শিক্ষার্থীদের বিষয়টা বুঝতে অনেকটা সময় লেগে যায় নতুন পরিবেশে মানিয়ে নিতে। কিন্তু যদি একটা প্রাক প্রাথমিক বা বালভাটিকা থাকে, সেক্ষেত্রে কী হবে, তারা সেই পরিবেশে নিজেকে আগে থেকে মানিয়ে নিতে পারে, যার ফলে ক্লাস 1-এর যে তাদের বিষয়বস্তু সেটা তাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। এবার এই বালভাটিকার আমরা কি কাঠামো পাবো? বালভাটিকার সাধারণত 3টে কাঠামো রয়েছে। একটা হচ্ছে কি বালভাটিকা 1, যেটা 3 থেকে 4 বছর হয়ে থাকে। বালভাটিকা 2, যেটা 4 থেকে 5 বছর হয়ে থাকে। বালভাটিকা 3 মানে 5 থেকে 6 বছর হয়ে থাকে। অর্থাৎ এই 3 বছর ধরে প্রাক প্রাথমিক শিক্ষা শিশুদের অঙ্গনারী বিদ্যমান ধাপকে যুক্ত করেছে। ঠিক আছে। এই বালভাটিকাতে শিক্ষার্থীদের কীভাবে শিক্ষা দেওয়া হয়? এখানে সাধারণত খেলার মাধ্যমে, অর্থাৎ প্লে বেসড লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পাঠদান করা হয়। অর্থাৎ শিক্ষার্থীরা এখানে খেলাধুলা, গান, গল্প, চিত্র অঙ্কন, নাটিকা, গ্রুপ অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল লার্নিং, এগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চারা ধীরে ধীরে সেই বিদ্যালয়ের নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। অর্থাৎ বলা যেতে পারে সেই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে একটি চাপমুক্ত শিক্ষা ব্যবস্থা। কোথায় প্রথম চালু হয়? বালভাটিকা প্রথম কেন্দ্রীয় বিদ্যালয় অর্থাৎ KVS 2022-23 শিক্ষাবর্ষে পরীক্ষামূলকভাবে চালু করা হয় এবং ধীরে ধীরে সেটা আরও বেশি সম্প্রসারিত করা হচ্ছে। নেক্সট দেখো, বলছে কেন NEP-তে প্রাক প্রাথমিকের ওপর জোর দেওয়া হয়েছে? এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে কেন প্রাক প্রাথমিক শিক্ষার উপর এত জোর দেওয়া হয়েছে? কারণ গবেষণায় দেখা গেছে 3 থেকে 6 বছর বয়স হলো শিশুর মস্তিষ্ক এবং শেখার ক্ষমতার বিকাশের সোনালী বয়স। মানে এই সময়ে বাচ্চারা সব থেকে বেশি শিখতে পারে। এই সময়টা হচ্ছে শিক্ষার্থীদের ভিত্তি তৈরি করা একটি স্তর। এই বয়সে শেখার গতি খুবই দ্রুত হয় এবং অভিযোজন করার ক্ষমতা সব থেকে বেশি। ঠিক আছে, তাই এই সময়টা বিদ্যালয়ে যদি তাদেরকে নিয়ে যাওয়া হয়, তাহলে সেই বিদ্যালয়ের পরিবেশকে অতি দ্রুত তারা কিন্তু অভিযোজিত করতে পারবে। নেক্সট দেখো, নেক্সট বলছে পোর্টফোলিও রেকর্ড বলতে আপনি কি বোঝেন? বলছে পোর্টফোলিও রেকর্ড বলতে বোঝায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ, দক্ষতা, অর্জন এবং অগ্রগতির সংগঠিত নথিপত্র। এটি এমন একটি ডকুমেন্ট যেখানে সার্টিফিকেট, প্রজেক্ট কাজ, রিপোর্ট, মূল্যায়ন, ফিডব্যাক এবং অন্যান্য কার্যক্রমের প্রমাণ থাকে। পোর্টফোলিওর মাধ্যমে বোঝা যায় কে কীভাবে উন্নতি করছে, কী ধরনের দক্ষতা অর্জন করেছে এবং বাস্তবে কীভাবে কাজ করছে। অর্থাৎ কি, পোর্টফোলিও রেকর্ড হচ্ছে এমন একটি রেকর্ড যেখানে শিক্ষার্থীদের দৈনিক যে দক্ষতাগুলো, সেই দক্ষতাগুলোকে এখানে কী করা হয়,
একদম স্টোর করে রাখা হয়। ধরো আজকে কোনো একটা পরীক্ষা নিলাম, কোনো শিক্ষার্থী যা রেজাল্ট করেছে সেটা রেখে দেওয়া হয়। শিক্ষার্থীর কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, সেই অ্যাসাইনমেন্টটা কতটা ভালো করেছে সেটা সেখানে জমা করে রাখা হয়। অর্থাৎ কোনো একটা ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, সেই ড্রয়িং কম্পিটিশনে কেমনভাবে ছবি এঁকেছে, কত সুন্দর এঁকেছে, তার দক্ষতা কীরূপ, সবগুলো কিন্তু এর মাধ্যমে প্রকাশ পায়, পোর্টফোলিও রেকর্ড। উদাহরণ দেখো, যেমন একজন শিক্ষার্থীর পোর্টফোলিওতে থাকতে পারে তার পরীক্ষার ফলাফল, প্রজেক্টের কাজ, শিক্ষকের মন্তব্য, সার্টিফিকেট, অগ্রগতি রিপোর্ট, এগুলো। ঠিক আছে, নেক্সট চলে এসে আমরা অ্যানেকডোটাল রেকর্ড বলতে আপনি কী বোঝেন, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, বলছে অ্যানেকডোটাল রেকর্ড হলো একটি বর্ণনামূলক পর্যবেক্ষণমূলক নথি যেখানে কোনো শিক্ষার্থী বা শিশুর নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট সময় বা কোনো বিশেষ পরিস্থিতিতে ঘটে যাওয়া আচরণ, কাজ বা ঘটনা খুব নিরপেক্ষ, বাস্তব এবং সংক্ষেপে লিপিবদ্ধ করা হয়। তাহলে কি বলছে, অ্যানেকডোটাল রেকর্ডে কিন্তু এই যে তার দৈনন্দিন যে তার দক্ষতা, সেই দক্ষতাগুলো কিন্তু লিখে রাখা হয় না। অ্যানেকডোটাল রেকর্ডে কী হয়, তার যে মানে আচার আচরণ, যেগুলো শিক্ষক মহাশয় রেগুলার যে পর্যবেক্ষণ করছে সেগুলোকে লিপিবদ্ধ করে রাখা হয়। এখানে কোনো ব্যক্তিগত মতামত, বিচার বা মূল্যায়ন থাকে না, বরং কী ঘটছে তা বাস্তবে লিখে রাখা হয়। কোনো একটা শিক্ষার্থী ক্লাসরুমে কী করছে সেটা কিন্তু লিখে রাখা হয়। এখানে কোনো ব্যক্তিগত মতামত কিন্তু দেওয়া হয় না, অর্থাৎ বাস্তব জিনিসটাই কিন্তু এখানে লিখে রাখা হয়। অ্যানেকডোটাল রেকর্ড সাধারণত শিশুর আচরণগত, সামাজিক এবং তার যে ইমোশনাল যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু লিখে রাখা হয়। ঠিক আছে, যেমন দেখো উদাহরণ হিসেবে জিনিসটা বুঝলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। বলছে 12ই ফেব্রুয়ারি 2025 সাল 11:30 অঙ্কের ক্লাসে শিক্ষক যোগ শেখানোর সময় রেহান বোর্ডে ডেকে দেওয়া সমস্যাটি সঠিকভাবে সমাধান করছে এবং বন্ধুকে বুঝিয়ে দিল। এটা লিখে রাখলেন যে রেহান ক্লাসে বোর্ড ওয়ার্কটা ভালো করেছে এবং তার বন্ধুকে বোঝাতে পেরেছে, লিখে রাখলেন। আবার সেকেন্ড উদাহরণ বলতে পারি, 5ই জুলাই 2025 টিফিনের টাইম অনুষ্কা নিজের খাবার সহপাঠীর সঙ্গে ভাগ করে খেয়েছেন। অর্থাৎ কি, এটাও লিখে রাখা হলো। অর্থাৎ শিক্ষক মহাশয় যেগুলো দেখবেন, ঠিক আছে, সেগুলো কিন্তু লিখে রাখবেন। এটা হচ্ছে, অর্থাৎ এটা সাধারণত আমরা পর্যবেক্ষণের মাধ্যমে করে থাকব। জিনিসটা একটু পড়ে নেবে, তাহলে জিনিসটা বুঝতে পারবে। তারপর চলে আসে কিউমুলেটিভ রেকর্ড। কিউমুলেটিভ রেকর্ডটা কি, স্যার বা ম্যাডাম, কিউমুলেটিভ রেকর্ড বলতে বোঝায় একজন শিক্ষার্থীর দীর্ঘ সময়ের ধারাবাহিক অগ্রগতি ও বিকাশের সামগ্রিক তথ্যের নথি। এখানে শুধুমাত্র এক বছর বা একটি বিষয়ের তথ্য নয়, বরং তার শিক্ষাগত, আচরণগত, সামাজিক, সহপাঠক্রমিক কর্মকাণ্ড, উপস্থিতি, স্বাস্থ্য, এইসব দিকে তথ্য বছরের পর বছর কিন্তু জমা থাকে। এটি দেখে একজন শিক্ষার্থী কীভাবে ধীরে ধীরে উন্নতি করছে বা কোন কোন ক্ষেত্রে সহায়তা দরকার তা বোঝা যায়। এই রেকর্ড শিক্ষকের, অভিভাবকদের এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে থাকবে। তাহলে কিউমুলেটিভ রেকর্ড আর একটু সহজ ভাষায় বলে দিই, তোমরা নিশ্চয়ই এখন আমরা দেখেছো হলিস্টিক রিপোর্ট কার্ড, দেখেছো না? সেই হলিস্টিক রিপোর্ট কার্ডটা ক্লাস 1 থেকে 8 পর্যন্ত দেওয়া হয়। এটা একটি কিউমুলেটিভ রেকর্ড কার্ড। বোঝা গেল? কিউমুলেটিভ মানে কি? কিউমুলেটিভ মানে হচ্ছে হাতে ধরা। যেমন আমরা হাতে ধরা যোগ করেছি না, 5 আর 3 কত হয়? 8 হয়। হাতে থাকলো মানে কত বলো, 9 আর 5 কত হলো? 14 হলো। 14 4 হাতে থাকলো 1, পরের হাতেরটা পরের জায়গায় বসে গেল। এইভাবে যে হাতে থাকছে আর আমরা পরেরটা বসাচ্ছি, ঠিক এরকম। তাহলে এই যে হলিস্টিক রিপোর্ট কার্ডে কী হয়, ক্লাস 1-এর বাচ্চাদের কিছু যে ইনফরমেশান, তাদের যে প্রোগ্রেস রিপোর্ট, সেগুলো লিখে রাখা হয়। সেই রিপোর্ট কার্ডটা ক্লাস 2-এ আবার দেওয়া হবে। এর ফলে কী হবে, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটি ধাপে ধাপে লেখা হয়। ফলে একজন শিক্ষক মহাশয় সেই শিক্ষার্থীর সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা করতে পারে যে তার কোথায় জটিলতা রয়েছে, তার কিভাবে ডেভেলপ হয়েছে, সেগুলো বুঝতে পারে। এটাকেই বলছি আমরা কিউমুলেটিভ রেকর্ড। উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা একটু পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট বলছে শিক্ষাক্ষেত্রে ব্রিজ কোর্স বলতে আপনি কি বোঝেন? শিক্ষাক্ষেত্রে ব্রিজ কোর্স হলো এমন একটি শিক্ষা সহায়তা কোর্স যা ছাত্রছাত্রীদের আগের জ্ঞান বা পরবর্তী শ্রেণীর পাঠ্য বস্তুর মধ্যে ব্যবধান বা গ্যাপকে পূরণ করে। ধরো কোনো একটা ছাত্র, সে আমরা জানি এখন তো পাসফেল প্রথা নেই, তাই না? এখন তো পাসফেল প্রথা নেই। তো ধরো কোনো শিক্ষার্থী ক্লাস 3-তে পড়ছে, সে ভালোভাবে ক্লাস 3 বিষয়গুলোকে আয়ত্ত করতে পারেনি। তাকে কি করতে হবে? ক্লাস 4-এ তাকে ভর্তি করাতেই হবে, এটা কম্পালসারি। আমরা ক্লাস 3-তে তাকে রাখতে পারবো না। তাহলে কি হচ্ছে, ক্লাস 3 যে বিষয়বস্তুগুলো সে তো ভালো করে বুঝতে পারলো না। তখন কি করতে হবে, তাকে এই ব্রিজ কোর্সের মাধ্যমে কি করা হবে, ক্লাস 3-এর বিষয়বস্তুগুলোকে আরও ভালোভাবে শিক্ষা দেওয়া হবে।
যাতে সে ক্লাস 4-এর বিষয়বস্তুগুলোকে আয়ত্ত করতে পারে। ঠিক আছে, এটাকে বলছে ব্রিজ কোর্স। দেখো উদাহরণ দেওয়া আছে, একটু পড়ে নেবে, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট বলছে পঠন সেতু ও শিখন সেতু বই কারা পেত এবং কেন দেওয়া হতো। দেখো বলছে করোনাকালে শিক্ষার ঘাটতি পূরণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ ক্লাস 1 থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য পঠন সেতু এবং নবম থেকে দশম শ্রেণী পড়ুয়াদের জন্য শিখন সেতু বা শিখন সেতু বইটিকে প্রদান করা হতো। এই বইগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা আগের শ্রেণীর গুরুত্বপূর্ণ বিষয়গুলি পুনরায় ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ পেত, যাতে পরবর্তী শ্রেণীর পড়াশোনায় অসুবিধা না হয়। এটি মূলত একটি 100 দিনের একটি ব্রিজ কোর্স ছিল, মনে থাকবে। পঠন সেতু সাধারণত প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী, আর শিখন সেতু সাধারণত নবম থেকে দশম শ্রেণী। এর প্রধান লক্ষ্য কী ছিল? এই তো করোনাজনিত শেখার ঘাটতি পূরণ করা। কারণ আমরা জানি করোনার টাইমে কী হয়েছিল, যে দীর্ঘদিন স্কুল কলেজ বিদ্যালয় বন্ধ ছিল, যার ফলে শিক্ষার্থীরা সেই বিষয় সম্পর্কে তারা অনেকটা পিছিয়ে পড়ছিল। সেই পিছিয়ে পড়াটাকে পূরণ করা। নেক্সট দেখো, প্লাস কারিকুলাম বলতে আপনি কি বোঝেন? প্লাস কারিকুলাম বলতে বোঝাচ্ছে যে প্লাস কারিকুলাম হলো সাধারণ পাঠ্যক্রমের বা জেনারেল যে কারিকুলাম রয়েছে তার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, যেটাকে আমরা বলি CWSN, চাইল্ড উইথ স্পেশাল নিডস, ঠিক আছে, জন্য প্রণীত একটি অতিরিক্ত বা বিশেষ শিক্ষাক্রম। এই কারিকুলামের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধ সহ বিভিন্ন প্রতিবন্ধী শিশুদের দৈনন্দিন জীবনযাত্রা, সামাজিক দক্ষতা, স্বনির্ভরতা এবং বিশেষ জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে ওঠে। অর্থাৎ প্লাস কারিকুলাম হলো সাধারণ পাঠ্যক্রমের পাশাপাশি এমন কিছু অতিরিক্ত পরিবর্তিত বা বিশেষ শিক্ষাদান। চলো তাহলে এখানে কি বললাম, যে প্লাস কারিকুলামটা কি? প্লাস কারিকুলামটা হচ্ছে আমাদের যে সাধারণ কারিকুলাম রয়েছে তার পাশাপাশি একটা প্লাস মানে একটা অতিরিক্ত কারিকুলাম তৈরি করা, বিশেষ করে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ CWSN ওই সমস্ত শিক্ষার্থীদের, হতে পারে অন্ধ শিশু, হতে পারে মূক ও বধির শিশু, এই সমস্ত শিক্ষার্থীদের জন্য একটা এক্সট্রা কারিকুলাম। ঠিক আছে, যার ফলে শিক্ষার্থীরা ভালোভাবে সেই জিনিসটাকে বেশি করে আরও বুঝতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের WB এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ, আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, DLED বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স, এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা PDF দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে রয়েছে অ্যাকচুয়ালি। এই দেখো অনার্স সাবজেক্ট, এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু PDF কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের PDFগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে SMS করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর PDF তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, NCERT সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে। ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, PDFগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট চলে আসি আমরা কো কারিকুলাম অ্যাক্টিভিটি বলতে আপনি কি বোঝেন? বলছে কো কারিকুলাম অ্যাক্টিভিটি বা সহ শিক্ষাক্রমিক কার্যকলাপ হলো এমন সব কার্যকলাপ যা শিক্ষার্থীদের মূল পাঠ্যক্রমের পাশাপাশি পরিচালিত হয় এবং শিক্ষার্থীদের মানসিক, শারীরিক, সামাজিক, সাংস্কৃতিক বিকাশে সহায়তা করে। এগুলি শ্রেণীকক্ষের পাঠদানকে পরিপূরক হিসাবে কাজ করে এবং শিক্ষার্থীদের সামগ্রিক ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদাহরণ হিসেবে বলতে পারি খেলাধুলা, বিতর্ক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাউন্সিলিং, গাইডিং, কুইজ প্রতিযোগিতা, এগুলোকে আমরা কি বলবো? কো কারিকুলাম অ্যাক্টিভিটি। তার ঠিক আছে, কো কারিকুলাম অ্যাক্টিভিটি। তারপর নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার্থীদের শেখার পাশাপাশি কেন কো কারিকুলাম অ্যাক্টিভিটি প্রয়োজন? বোঝা গেল? তাহলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কো কারিকুলাম অ্যাক্টিভিটি কেন প্রয়োজন? ইন্টারভিউ যদি প্রশ্নটা করে আমরা কি আনসার দেবো? স্যার, শুধু পাঠ্যপুস্তক বা একাডেমিক জ্ঞান শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য যথেষ্ট নয়। কো কারিকুলাম অ্যাক্টিভিটি শিক্ষার্থীদের মানসিক, শারীরিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশে সাহায্য করে। এটি তাদের আত্মবিশ্বাস, নেতৃত্ব গুণ, দলবদ্ধ কাজে দক্ষতা, যোগাযোগ দক্ষতা এবং সৃজনশীলতা বৃদ্ধি করে। এছাড়াও খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, কুইজের মাধ্যমে তারা বাস্তব জীবনের বিভিন্ন দক্ষতা অর্জন করে এবং স্কুল শিক্ষাকে আরও অর্থবহ করে তোলে। মনে থাকবে? তাহলে এখানে কিন্তু অনেকটা বেশি করে লেখা আছে, তোমরা নিজেরা 2-3 বার করে পড়বে, তারপর নিজেরা নিজেদের মতো করে বলার চেষ্টা করবে। ঠিক আছে? নেক্সট দেখো, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বলতে আপনি কি বোঝেন? তাহলে আমরা প্লাস কারিকুলাম পড়লাম, তারপরে আমরা পড়লাম কি কো কারিকুলাম পড়লাম, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম। তাহলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হলো বিদ্যালয়ের মূল পাঠ্যক্রম বা একাডেমিক সিলেবাসের বাইরে যেটা পরিচালিত হয় এমন কিছু কার্যক্রম, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিভা, নেতৃত্ব গুণ এবং মানবিক বিকাশে সাহায্য করে। এগুলো সাধারণত স্বেচ্ছাসেবী বা অগ্রভিত্তিক হয় এবং শিক্ষার্থীদের সমাজের সঙ্গে যুক্ত হওয়া, দলগত কাজ শেখা এবং ব্যক্তিত্ব গড়ে তোলে। এগুলো কি হতে পারে? যেমন বৃক্ষরোপণ কি? এগুলো হচ্ছে কি একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। ঠিক আছে? তারপর যে আমাদের প্রতি বছর যে তোমার স্পোর্টস হয়, স্পোর্টস এটা একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। তাহলে কো কারিকুলামগুলো কোনগুলো? কো কারিকুলামগুলো যেগুলো হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের সঙ্গে সরাসরি যুক্ত, যেমন হতে পারে কুইজের মাধ্যমে বিষয়বস্তুকে তুলে ধরলাম, হতে পারে ডিবেট, হতে পারে আমাদের চিত্র অঙ্কন, হতে পারে কোনো একটা বিষয় নিয়ে চিত্র অঙ্কন করছি, এগুলোকে আমরা কি বলবো? কো কারিকুলাম। আর এক্সট্রা কারিকুলামগুলো হচ্ছে যেগুলো আমাদের পাঠ্য বিষয়বস্তুর বাইরে, যেগুলো আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা, তাদের ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। এগুলো মনে রাখবে। নেক্সট বলছে দেখো, কো কারিকুলাম অ্যাক্টিভিটি এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে পার্থক্য কোথায়? বলছে কো কারিকুলাম অ্যাক্টিভিটি যেটাকে বলছে সহপাঠক্রমিক কার্যক্রম এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেটাকে বলছে পাঠ্যক্রমের বহির্ভূত কার্যক্রম। এর মূল পার্থক্য হলো পাঠ্যক্রমের সাথে সম্পর্কের গভীরতা। কো কারিকুলাম অ্যাক্টিভিটি সরাসরি একাডেমিক পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত, সেটিকে পরিপূরক হিসেবে কাজ করে, যেমন বিতর্ক, বিজ্ঞান মেলা, কুইজ, নাটক এগুলো। আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কোনগুলো? পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক, যেমন খেলাধুলা, সঙ্গীত, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি ইত্যাদি। নেক্সট চলে আসি হিডেন কারিকুলাম বা লুকায়িত পাঠ্যক্রম বলতে আপনি কি বোঝেন? বলছে লুকায়িত পাঠ্যক্রম হলো শিক্ষার্থীদের প্রধান পাঠ্যক্রমে সরাসরি লেখা থাকবে না, অর্থাৎ আমাদের যে কারিকুলাম সেখানে কিন্তু সরাসরি লেখা থাকবে না, কিন্তু শিক্ষার্থীর আচরণ, মূল্যবোধ, সামাজিক দক্ষতা গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এমন শিক্ষণীয় অভিজ্ঞতা বা শিক্ষা। এটি পাঠ্যপুস্তক বা শ্রেণীকক্ষে না থাকলেও বিদ্যালয়ের নীতি, নিয়ম এবং সামাজিক আচরণ, সংস্কৃতি, নৈতিকতা, অনুপ্রেরণা শিক্ষার্থীর মধ্যে স্থানান্তরিত হয়। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, যখন ধরো ক্লাসরুমে শিক্ষক মহাশয় আসলেন, তখন প্রত্যেকটা শিক্ষার্থী কী করে? উঠে দাঁড়ায়। এই উঠে দাঁড়ানোটা কি কোনো আমাদের সিলেবাসে আছে? নেই। নিয়মিত বিদ্যালয়ে আসা, এগুলো সবই কিন্তু হিডেন কারিকুলাম। তারপর বড়োদেরকে সম্মান জানানো, এগুলো সবই কিন্তু আমাদের লুকায়িত পাঠ্যক্রমের একটি অংশ। ঠিক আছে? এবার এখানে আরও অনেক কিছু আমি তথ্য দিয়েছি, একটু তোমরা নিজেরা পড়ে নেবে যে ভারতীয় যে সংবিধান, ঠিক আছে, সংবিধান সম্পর্কে একটু সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, এগুলো মাথায় রাখতে হবে। কারণ আমরা জানি আজকে আমাদের কি পালন করা হলো? প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। তোমাকে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা বলুন তো তাহলে প্রজাতন্ত্র মানে কি? প্রজাতন্ত্র কথার অর্থ হচ্ছে রাষ্ট্রপ্রধান একটি নির্বাচিত পদ, সকল প্রাপ্তবয়স্ক নাগরিক দ্বারা প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্বাচিত হবেন। এখানে কিন্তু কোনো রাজা বা রাজার ছেলে বা বংশ পরম্পরায় কিন্তু কী করবে? শাসন করবে না, অর্থাৎ দেশের নাগরিক তাকে নির্বাচিত করবে। এটাকে বলছে প্রজাতন্ত্র। ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু একটু ভালো করে তোমরা দেখে নিও, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলেও, অনেকটা লম্বা হয়ে গেল। একটু পিডিএফগুলো ভালো করে পড়ো, একটু ডিটেলসে লিখেছি এই জন্য যাতে তোমরা নিজেরা পড়ে উপলব্ধ করতে পারো। কোনো জিনিস মুখস্থ করে হয় না। আমি যদি 2 লাইনে লিখে দিতাম, সেই জিনিসটা মুখস্থ করতে হতো।
তাই মুখস্থ করতে হবে না, দুই একবার পড়ে নিজেরা বলার চেষ্টা করবে, আশা করছি প্রত্যেকের হয়ে যাবে। আর নোটসগুলো তাড়াতাড়ি যারা কেনো নেই অবশ্যই কিনে তাড়াতাড়ি পড়াটা রেডি করো। ওকে।